চলে এসেছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ভাই, এত চমৎকার পরিবেশ এখানে। আমি ভাবছি কি, আমার নতুন ফিল্মটা নিয়ে এখানে ভাববো। 3 দিনের ভ্যাকেশনে চলে আসবো, মোবাইল টোবাইল সব বন্ধ থাকবে, ঠান্ডা মাথায় স্ক্রিপ্টটা শেষ করে ফেলবো। কি বলেন? আরে, আপনার চিন্তা ভাবনার সাথে তো আমার চিন্তা ভাবনার দারুণ মিল। আমিও তাই ভাবছি। আমি আমার গানের ইনস্ট্রুমেন্ট, গানের খাতা সব কিছু নিয়ে এখানে চলে আসব। আমার কাছে কি মনে হয় জানেন, আমার নতুন গানের সৃষ্টি হবে এখান থেকে। আর আমার সাথে থাকবে গগনদা। কি দাদা, থাকবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবো। চাইলে তুমিও থাকতে পারো। আমি চাইলে আমি একাই আসতে পারি, আপনার সাথে আসতে হবে না। এই, তোমরা কি শুধু আড্ডাই মারবে? লাঞ্চ করবে না? সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এসো এসো। থ্যাংক ইউ মাসুদ ভাই। প্লিজ, এবার কিন্তু আমাদের টক শোতে আপনাকে থাকতেই হবে। আমি কিন্তু এবার পলিটিশিয়ানদের আনছি না, এবার আনছি কর্পোরেটদের। কি যে বলেন না ভাই আপনারা, আমরা কি আর আপনাদের মতো সুন্দর করে কথা বলতে পারি? আমাদের কাজ হচ্ছে টাকা গোনা। ব্যাংকের চাকরি করি, টক শোতে আমাদের যাবার কি দরকার আছে? ওখানে বরং ওই রাজনীতিবিদরাই ঠিক আছে, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন,
হ্যাঁ, সমস্যা নিয়ে তো আলোচনা করেই, কিন্তু সমাধানের কোনো লক্ষণই নেই। না না মাসুদ ভাই, হেসে কথা অন্যদিকে ঘোরালে চলবে না। দয়া করে হাসিটা থামান এবং বলেন কবে নাগাদ আপনি আসছেন। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারা এরপর যখন প্রোগ্রাম অ্যারেঞ্জ করবেন তখন আমাকে একটা কল দিন। থ্যাংক ইউ মাসুদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন আমার আইডিয়াগুলোকে সাপোর্ট করার জন্য। আমি যত কিছুই ভাবি না কেন, যত ভালো কিছুই করার চিন্তা করি না কেন, আপনাদের সহযোগিতা না পেলে সেটা কখনোই বাস্তবে রূপ নেবে না। আমি সেজন্যই আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি চাই আপনারা সবসময় এখানে আসবেন, যখন যার যা প্রয়োজন আমাকে জানাবেন। আর যে কেউ যখন ভালো কিছু করবেন আমাকে মনে রাখবেন। আমি সব ভালো কাজের সাথে থাকতে চাই, আর এইসব বলার জন্যই আমি আপনাদের নিয়ে এসেছি। স্যার, আমরা যদি এখন স্টার্ট না করি তাহলে বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। আপনি অনুমতি দিলে আমরা কি যেতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। থ্যাংক ইউ স্যার। এই আচ্ছা, এই ও কিভাবে এখানে এলো? হ্যাঁ স্যার, ও তো সবসময় এখানে আসে, দারোয়ানের কিছু বলে না। আজকে এরকম করছে কেন? আরে এরকম করিস কেন? ঠিক আছে, কিন্তু সেই জন্য আজকের দিন ওকে এখানে আসতে হবে? হ্যাঁ আমি বেরোবো না, এই জায়গার মালিক আমি, এই সব কিছু আমার। তুই কে? আমি মালিক, আমি খন ওকে নিয়ে যাও, নিয়ে যাও। যত পাগল ছাগলের কারবার। আপনার তো এমনই চেয়েছিলেন, আপনার এখানে সব পাগলদের আড্ডা হবে। আপনার শিল্পী ব্যবসাটা একটু পাগলামি টাইপের, এরকম দুই একটা পাগল আসতেই পারে। আমি কিন্তু আমার ফিল্মের কাজ করার জন্য আপনার এখানে আসবোই আর। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, আপনার চা তৈরি করা আছে, আমি কি নিয়ে আসবো নাকি? আচ্ছা, তুমি এত রাতে কি বাড়ি যাবে না এখান থেকে? স্যার আপনি যা বলেন স্যার। কিভাবে যাবে? রাস্তা বেশ পাবে না, হচ্ছে পুরো হেঁটে যেতে হবে, থেকেই যাও। আচ্ছা স্যার। স্যার, ওই মেহমানদের মধ্যে থেকে একজন থেকে গেছে আপনার সাথে কথা বলার জন্য। কে? ওই যে অল্প বয়স্ক মেয়েটা, যার দাওয়াত দেওয়া হয় নাই, এমনি এমনি ঢুকে পড়ছে ওই মেয়েটা। আরে তুমি আগে বলবে না আমাকে? স্যার আমি তার বোঝানোর চেষ্টা করছি স্যার, আপনি কারোর সাথে দেখা এটা আপনি আমার কথা আপনি বলছেন, স্যার আমার বলছেন স্যার আপনি ঠিক আছে, যাও বলছি।
স্যার আমি নীলা এখানে এসেছিলাম। হ্যাঁ, আমি আপনাকে দেখেছি, কিন্তু আপনি সে সময় কথাটা বললেন না কেন? আর এখন আপনি ফিরবেন কিভাবে? বড় রাস্তা পর্যন্ত যাওয়ার কিছু নেই, আর বড় রাস্তায় গেলেও বাস পাবেন কিনা। অসুবিধা নেই স্যার, আমাকে নিয়ে ভাববেন না, আমি কোনোভাবে ম্যানেজ করে চলে যেতে পারবো। না 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 না, আমার তো ভাবতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, বলেন কোন কথাটা বলার জন্য আপনি এখনো বসে আছেন, বলেন। 6 মাস আগে আপনি একটা কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন, কিছু পোর্ট্রেট আঁকার জন্য আপনি একজন শিল্পী অ্যাপয়েন্ট করতে চান। স্যার আমি কি কাজটা পেতে পারি? 6 মাস আগের বিজ্ঞাপন দেখেন আপনি চাকরি নিতে এসেছেন আজকে? সরি, ওই প্রজেক্টটা আমি বন্ধ করে দিয়েছি। স্যার প্লিজ স্যার আমাকে একটা সুযোগ দিন। আসলে স্যার আমি সব কিছু আপনাকে খুলে পরে বলবো, কিন্তু স্যার এইটুকু বলতে পারি, আপনি যদি আমাকে সুযোগটা দেন তাহলে আমার খুব উপকার হয়। উপকার? কাজটা আমি করলে আপনি নিশ্চয়ই আমাকে কিছু টাকা দেবেন। আসলে আমি খুব নিডি ফ্যামিলি থেকে এসেছি। বাবা অনেক ছোটবেলায় মারা গিয়েছিল, মা অনেক কষ্ট করে আমাকে বড় করে। এইচএসসির পরে আর আমার পড়াশোনাও হয় না। যেহেতু স্যার ছোটবেলা থেকে আমার আঁকাকে হাতটা একটু ভালো ছিল, তাই একটা অ্যাড ফর্মে ইলাস্ট্রেটরের কাজটা পেয়ে যাই। আমি কিছুদিন হলো হাই অফিসিয়ালদের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমার চাকরিটা ছাড়তে বাধ্য হই। আমি আপনাকে কথা দিতে পারছি না। ওয়েল, আপনি ছবিগুলো একটু দেখেন, আর আমিও ভাবি। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কিন্তু স্যার ছবি কেন, মানে মডেল কি আমার সামনে বসে থাকবেন, আমি দেখে আঁকবো না? শুনুন, আপনি চাইলে এখানে থেকে যেতে পারেন। এখানে থাকার ভালো অনেক জায়গা আছে, অনেকগুলো ঘর আছে। স্যার আপনি থাকতে বললে তো আমার কোনো সমস্যা নেই। আনল, আনল, স্যার তুমি ওনার জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করো, উনি রাতে থাকবেন। আমাদের নতুন ম্যানেজার হিসেবে একজনের কালকে ইন্টারভিউ দেওয়ার কথা, আমি জয়েন করার কথা। সে কোনো যোগাযোগ করেছে? দুপুরবেলায় ফোন করেছিল, আগামীকাল সকালে এসে আপনার সাথে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে, তুমি ওনাকে নিয়ে যাও, আর উনি ফ্রেশ হলে ঘন্টাখানেক পর আমাদের বৈঠকখানে নিয়ে। আপনি এখানে বসেন, স্যার এক্ষুনি চলে আসবেন। ওই যে স্যার চলে আসছেন। প্লিজ আপনি একটু বসুন। আপনাকে যা ছবিগুলো পোড়াবো, প্লিজ বসুন। উনি কে স্যার? উনি আমার স্ত্রী লিয়ানা। আজ থেকে 6 বছর আগে সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। আমি তার জন্য কিছুই করতে পারিনি, কিন্তু এখন আমি চাই তার সব স্মৃতিগুলোকে ধরে রাখতে। সেজন্যই আমি তার অনেকগুলো পোর্ট্রেট করতে চাই, সেগুলো একটা প্রদর্শনী করবো। স্যার কিছু মনে না করলে আমি একটা জিনিস জানতে পারি, যে উনি কিভাবে মারা গেছেন? ওর ব্লাড ক্যান্সার ছিল, ক্যান্সারে মারা গেছে। অদ্ভুত অদ্ভুত একটা মেয়ে ছিল, একদম অন্যরকম, যে আমার জীবনটাকে পাল্টে দিয়েছিল।
আমি নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। আমি নতুন জীবন ফিরে পেয়েছিলাম ওর জন্য। জীবনের যে অন্য কোনো মানে থাকতে পারে সেটা আমি ওর কাছ থেকে শিখেছিলাম। তুমি জবটা ছেড়ে দিলে কেন? তোমার তো ভালো ফিউচার ছিল। স্যার, আমি কখনোই কোনো ক্লারিক্যাল জব করতে চাই না। আমি স্বাধীনভাবে কাজ করতে চেয়েছি, সেজন্যই। তুমি কি মনে করো তুমি লিয়ানাকে পড়াতে পারবে? জি স্যার, না পারার কি আছে? প্রশ্নটা করলাম এই জন্য যে লিয়ানা বড় হয়েছে লন্ডনে, লেখাপড়া সে শিখেছে সেখানে। তুমি ওকে ঠিকমতো বুঝতে পারবে কি না এটা নিয়ে আমার কনফিউশন। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করে দেখি, আর না পারলে আমি নিজেই আপনাকে বলবো। দ্যাটস গ্রেট, ভেরি গুড। বাবা, বাবা, আমি একটু বের হচ্ছি, তোমার গাড়িটা নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যা। থ্যাংক ইউ। আর শোন, ও হচ্ছে হাসনাত, নতুন টিচার, তোকে পড়াবে। হ্যালো। কিন্তু বাবা, আমার তো আজকে ইম্পর্টেন্ট একটা ফটোশুট আছে এন্ড আই হ্যাভ টু গো নাও। না না, আজকে না, আমি কালকে থেকে আসবো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তুমি কাল থেকে এসো। বাবা, আমি আসি তাহলে, বাই। এই হচ্ছে লিয়ানার সাথে আমার প্রথম পরিচয়। ও একটা অসাধারণ মেয়ে ছিল। ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার জীবনটা একদম পাল্টে যেত। আমি সব কিছু নতুন করে আবিষ্কার করতে থাকি। যাই হোক, এগুলি পরে জানা যাবে। তোমার কোনো তুমি বললাম, তোমার কোনো ইনফরমেশন জানার দরকার হলে আমাকে বলো। আমি তাহলে এখন যাই, আর ছবিগুলি দেখো। আর দেখার পর তুমি আনলকে বললেই ও দরজা বন্ধ করে দেবে। স্যার, স্যার, উনারই আসার কথা ছিল, আমাদের নতুন ম্যানেজার। সালাম স্যার, আমার নাম ইরফান চৌধুরী ইমন। আপনি আজকে জয়েন করতে পারবেন? হ্যাঁ স্যার, আপনি বললে অবশ্যই পারবো। ওকে, তাহলে আপনি অফিসে যান, আইনুল আপনাকে দেখিয়ে দেবেন। কিছু ফাইল আছে, ফাইলগুলো একটু স্টাডি করেন। আইনুল ওনাকে অফিসে নিয়ে যাও। জি স্যার। আর আইনুল শোনো, ওনাকে প্রজেক্টটা একটু ঘুরে দেখাও। স্যার, আসেন স্যার। স্যার, ওই যে দেখতেছেন যে ঘরগুলা, ওইটা হইব একটা বৃদ্ধাশ্রম। আমার নিজের জন্য একটা বুকিং দিয়ে রাখছি। আর ওই যে ওই পাশটা দেখতেছেন, এইখানে হইব একটা এতিমখানা। এতিমখানা এখনো বাচ্চারা আসে নাই, আইসা যাইব। আর এই যে বড় জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা জুড়া এইটা হইব একটা হাসপাতাল। স্যার, স্যার, এই যে বড় জায়গাটা দেখতেছেন, এটা হলো একটা হাসপাতাল। গ্রামে তো হাসপাতাল নাই, গ্রামে সব মানুষ শহরে যায় চিকিৎসার জন্য। আর আমাকেও স্যার চায় এইখানে একটা হাসপাতাল হইব। আচ্ছা, এই জায়গায় হাসপাতাল হবে না? হ্যাঁ হ্যাঁ। উনি কে? উনি তো আর্টিস্ট, ছবি আঁকেন। মানে ছবি আঁকতে এখানে এসছে? হ্যাঁ, আমাকে স্যার তো অনেক শখ। এই যে গান শোনার জন্য শিল্পী নিয়ে আসেন, আবার এই যে ছবি আঁকার জন্য শিল্পী নিয়ে আসছেন, এরকম অনেক শখ আছে। চলেন স্যার। হ্যাঁ, আপনি সামনের দিকে আগান, আমি আসছি। জি স্যার।
এক্সকিউজ মি, আমি ইমন। আমি নীরা। আমি আজকেই জয়েন করেছি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। ও হ্যাঁ, আমি আপনার কথা শুনেছি গতকালকে যে আজকে আপনি জয়েন করবেন। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি কিন্তু খুবই আশ্চর্য হচ্ছি, আপনি কোথাও ছবি আঁকা শেখেননি, আবার কোনো ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ডও নেই, অথচ কি ভালো ছবি আঁকেন আপনি, তাই না? আমি তো এখনো ছবি আঁকা শুরুই করিনি। আপনি কিভাবে বুঝলেন আমি ভালো ছবি আঁকি? বাই দ্য ওয়ে, ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থাকলেই যে খুব ভালো ছবি আঁকবে ব্যাপারটা কিন্তু তা না। আমি আপনাকে এরকম অনেক উদাহরণ দিতে পারি যে একদমই ছবি আঁকা শেখেনি কিন্তু তারপরে খুব ভালো ছবি আঁকে। তার মানে আপনার ফ্যামিলিতে কেউ না কেউ খুব ভালো ছবি আঁকতো, আমি শিওর। না, ফ্যামিলিতে কেউ ছবি আঁকতো না, কিন্তু আমার মা খুব সুন্দর রুমালে ফুল তুলতে পারতো, অনেক সুন্দর সুন্দর ফ্রেম বানাতো। ও, মা অবশ্য অসম্ভব ভালো গানও গাইতো। আমি হয়তো তার ছিটে ফোটা কিছু পেয়েছি, তাই ছবি আঁকতে পারি। আনিল ভাই, ও আনিল ভাই, আনিল ভাই, ও আনিল ভাই, সর্বনাশ হয়েছে, নতুন পাগল মেরে গেছে। আনিল ভাই, ও আনিল ভাই, নতুন পাগল মেরে গেছে। আরে সর্বনাশ হয়েছে, ও আনিল ভাই, নতুন পাগল মেরে গেছে, নতুন পাগল মেরে গেছে। আরে সর্বনাশ হয়েছে, নতুন পাগল মেরে গেছে। আরে রে সর্বনাশ হয়েছে। আনিল ভাই, আনিল ভাই, সর্বনাশ হয়েছে। আনিল ভাই, আনিল ভাই, আনিল ভাই, সর্বনাশ হয়েছে। আনিল ভাই, এই চিৎকার করছিস কেন? কি হয়েছে? স্যার 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 সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ? কিসের সর্বনাশ? স্যার নজু পাগলটা কে যেন মাইরা ফেলছে। পেরে ফেলেছে? রজু পাগলকে কোথায়, কখন, কি? স্যার কইতে পারি না স্যার, তো সবাই কই করতেছিল ওর ঘাড়ে যে ভুট্টা আছে ওই ভুট্টা নিয়ে করে পানিতে চুবাই মারছে স্যার। আরে কি আলতু ফালতু কথাবার্তা। লাশ কোথায়? স্যার ওই দিকের পারে স্যার। রজু পাগল যে মারা গেছে সবাই কি শিওর? মানে তুই দেখেছিস? তুই কিভাবে বুঝলি? স্যার লাশের শরীর থেকে পচা গন্ধ বেরিয়েছে, আর কেউ ওই লাশের কাছে যেতে পারতেছে না। মনে হয় কাল রাইতে মরছে। আনল স্যার, স্যার, স্যার বলছেন, এই ধরুন তো আনল ভাই, আনল চলুন স্যার। এই আনল ভাই, আচ্ছা আইনাল সাহেব, এই নাজিমুদ্দিন রজু কবে থেকে পাগলামি শুরু করছে কিছু বলতে পারেন? স্যার ও তো পাগল না, ও খুব ভালো ছেলে। আচ্ছা আইনাল ভাই, ওনার কি কোনো শত্রু ছিল বা ওনাকে অপছন্দ করে এমন কোনো মানুষ ছিল? গুড কোয়েশ্চেন। কি বলবো স্যার, ও খুব ভালো ছেলে, কারোর সাথেও নাই পাশেও নাই, ওর কোনো শত্রু নাই স্যার। তবে আমি মাঝে মধ্যে ওকে বের করে দিই, কারণ ও একটু বেশি কথা বলে। আমাদের স্যার এটা পছন্দ করে না। আচ্ছা তাহলে কি আমার হাসনাত সাহেবের সাথে কথা বলার দরকার আছে? না না না, স্যারকে আজকে ডিস্টার্ব করা ঠিক হবে না, কারণ এমনিতেই এই নিউজটা স্যার শুনে একটু অসুস্থ হয়ে গেছেন। ঠিক আছে, আমি তাহলে আজ চলি। আমি আপনাকে সব আপডেট জানাবো। আসি। জ্বরটা কমেছে? না স্যার, এখনো 102। ওষুধটা আপনাকে খেতেই হবে।
আপনার তো জুসটা খাওয়া লাগবে। স্যার, আপনি আমাকে আপনার ওয়াইফের ছবি আঁকতে বলেছেন। তো খুব একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার সাথে। আমি যখনই ওনার ছবিগুলোর দিকে তাকাই, কিংবা আমি ওনার যে ছবিটা পছন্দ করেছি পোর্ট্রেট আঁকার জন্য, সেই ছবিটার দিকে তাকাই, আমার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়, খুবই অদ্ভুত। কিরকম অনুভূতি হয়? স্যার, আমার মনে হয় উনি আমাকে কিছু প্রশ্ন করছে, আমাকে কিছু বলতে চাইছে, আমার সাথে কথা বলতে চাইছে। ছবির মধ্য থেকে এসে কিভাবে কথা বলবে ও? স্যার, এই বলা সেই বলা না। আমি তো স্যার রিয়েল লাইফ ফিলিংস নিয়ে ছবি আঁকি। মানে আমি যার ছবি আঁকি আমি চেষ্টা করি তার ভেতরে ঢুকতে। সো ওই ফিলিংসটা থেকে আমার মনে হয় যে উনি আমাকে কিছু বলতে চায়। কি বলতে চায়? আর স্যার, কালকের পর থেকে আপনি কিন্তু আমাকে ম্যাডাম সম্পর্কে আর কিছু বলেননি। আপনি যদি আমাকে ম্যাডাম সম্পর্কে না বলেন বা কিছু ইনসিডেন্ট শেয়ার না করেন, তাহলে আমি কিভাবে বুঝবো ম্যাডাম কেমন ছিল? তাহলে তোমাকে একটা ঘটনার কথা বলি। তখন লিয়ানার সাথে আমার বিয়ে হয়নি। সেদিন ওর জন্মদিন ছিল। আমাকে দাওয়াত করা হয়নি, কিন্তু আমি আনএক্সপেক্টেড গিফট হিসেবে ঠিকই যে হাজির হই। আমি ধীরে ধীরে ওর ঘরে চলে গেলাম। আমি ঘরে যেয়ে দেখি পিয়ানোর শব্দ। লিয়ানা পিয়ানো বাজাচ্ছে। ও যে পিয়ানো বাজাতে পারে আমি সেটা জানতামই না। পিয়ানো বাজনা আর গান। ও গাইছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। বাহ, আপনি আজকে তো আপনার আসার কথা ছিল না। শুভ জন্মদিন। আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে বলিনি। জানার ইচ্ছে থাকলে জানা যায়, তাই না? তোমার জন্য আরেকটা গিফট আছে। এটা কি? এটা আমার কবিতার ডায়েরি। এখানে 101টা কবিতা আছে। 101টা কবিতা? হ্যাঁ, তোমাকে দেখার পর থেকে এই কবিতাগুলো আমি লিখেছি। এই কবিতার ডায়েরিটা তোমার। তোমার হাতটা একটু দেবে প্লিজ? লিয়ানা আমার কবিতার ডায়েরিটা স্পর্শ করল, আমার দিকে তাকানো, তারপর আমার হাত স্পর্শ করল। এই প্রথম আমি অনুভব করলাম লিয়ানার উষ্ণতা। স্যার, আমি নীলা। লিয়ানা, স্যার, আমি নীলা। লিয়ানা, স্যার, আমি নীলা। সরি। কি হয়েছে? কোনো সমস্যা? না, কিছু না, কোনো সমস্যা নেই।
তুই এখানে যা যা। আমি যাবো না। যাবি না মানে? তুই না গতকালকে মারা গেছিস, তুই এখানে কেন? যা যা এখান থেকে। আমি যাবো না। আমি মরে গেছি, আপনার লগে আমার হিসাব আছে তো, আমার হিসাব লগে কথা করবেন না। তোর সাথে আমার কিছু হিসাব, তোকে আমার হিসাব দিতে হবে। যা যা তুই যা। কে? স্যার আপনি এখন রাতে আমার রুমে? নজু পাগলা এসেছিল। কি বলছেন স্যার? নজরুল পাগল তো আজকে মারা গেল। না, ও আমার ঘরে এসেছিল। স্যার আপনি অসুস্থ, আজকে সারাদিন ঘুমাননি, আপনি রুমে যান, গিয়ে ঘুমান, তাহলে সব ঠিক হয়ে না, যাবে। না, না, ও জন্য আমাকে কি বলতে চায়? কি বলছেন স্যার? ও তো আজকে মারা গেল। হ্যাঁ, না, না, আমি কাইন্ডলি আমি তোমার এখানে বসে। রিল্যাক্স। রিল্যাক্স স্যার, আপনি বসুন, আমরা ছবি আছি। রিল্যাক্স। স্যার আপনাকে আমি আমার একটা অনুভূতির কথা বলেছিলাম না? কোনটা? ওই যে ম্যাডামের ছবির দিকে তাকালে আমার কেমন যেন লাগে। আজকে এমন একটা ইনসিডেন্ট হয়েছে, তারপর থেকে আমি ভয় আর ম্যাডামের ছবির দিকে তাকাতেই পারছি না। কেন? আমার বারবারই মনে হচ্ছে ম্যাডাম ছবি থেকে বের হয়ে এসে আমার সাথে কথা বলবে। কি যে বলো লাগলা, ছবির ভেতর থেকে লিয়ারা কিভাবে বের হয়ে আসবে বলো তো? স্যার আমি জাস্ট আমার অনুভূতির কথা বলছি। আর্টিস্টদের এরকম টাইপের অনেক অনুভূতি হয়ে থাকে, স্পেশালি যারা পোর্ট্রেট আঁকে, তাদের এটা হয় না। স্যার আজকে ছবি আঁকতে ভালো লাগছে না, আপনি বরং লিয়ানা ম্যাডামের গল্প বলেন, আমি সেটা শুনি। লিয়ানা ম্যাডামের গল্প কিন্তু এখনো শেষ হয়নি, বলুন। কি গল্প শুনবে তুই বলো? লিয়ানা ম্যাডামের যে ক্যান্সার, সেটা আপনি প্রথম কবে জানতে পারেন? এটা বিয়ের 3 বছর পর। তখন আপনারা এই ব্যাপারটা, মানে স্যার আমার জিজ্ঞাসা করা একদম উচিত না, তারপরেও আপনার তখন অনুভূতি কেমন ছিল, কিংবা লিয়ানা ম্যাডাম ব্যাপারটা কিভাবে অ্যাকসেপ্ট করেছিল? আর লিয়ানা খুব শক্ত মনের মেয়ে ছিল। ওর অসুস্থতার কথাটা ডাক্তারের মুখ থেকে প্রথম আমিই শুনি। আমি শুনে এতটাই ভেঙে পড়েছিলাম, এতটাই অবাক হয়ে গেছিলাম যে আমি 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 চেষ্টা করেছিলাম এই কথাটা লুকানোর জন্য, ও যাতে না জানতে পারে, কিন্তু আমি শেষ পর্যন্ত লুকাতে পারিনি। খাওয়ার সময় হচ্ছে, খায় না। ফাইনাল ভাই আমি এখন কিছুই খাবো না, আপনি প্লিজ চলে যান তো, আমার বিরক্ত লাগছে। একটু সময় মতো না গেলে তো আপনি আবার কি হয়েছে? স্যার খাওয়ার সময় হয়েছে তাই ঠিক আছে, আমি দেখছি। এই, কি হলো? হ্যাঁ? আজকে ছুটির দিন, ছুটির দিন তুমি শুয়ে শুয়ে কাটিয়ে দেবে? আমাদের না বেড়াতে যাওয়ার কথা, চলো খেয়ে বেড়াতে যাই। আমার কিছু ভালো লাগছে না। তুমি না বললে যে তুমি আমাকে আজকে দূরে কোথাও নিয়ে যাবে, সেখানে বৃষ্টি হবে, আমরা বৃষ্টিতে ভিজবো, তারপর আমরা ফুচকা খাবো, চলো। ডাক্তার রিপোর্ট কি এসছে আসনাত? ডাক্তার? হ্যাঁ ডাক্তার রিপোর্ট তো, মানে আমি দেখলাম, ডাক্তারের সাথে কথা বললাম, ওই জ্বর মানে জ্বরটা কি ভাইরাল ফিভারের মতো আর কি,
না বাইরে উঠে পারেন মানে ফিভার একটা ইনফেকশন আছে এবং ডাক্তার যেটা বললো যে ওই একটু যদি ইয়ে করে মানে ওষুধটা খেলে তুমি কি আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারবে? হ্যাঁ না কেন কি কই দেখি বলো তো। কি বলবো ডাক্তার কি বলেছে? ডাক্তার ডাক্তার যা বলেছে সেটা তো বললাম ওই যে জ্বর আমি বলবো ডাক্তার কি বলেছে? কি ডাক্তার বলেছে আমার ক্যান্সার, তাই তো? কি কি বলবো না ক্যান্সার হ্যাঁ মানে ক্যান্সার তো এখন সবারই তো ক্যান্সার সব সব মানুষেরই তো ক্যান্সার হয় ক্যান্সারের ভালো ভালো ট্রিটমেন্ট আছে এটা কোনো বিষয় না তুমি ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে চলো আমরা বাইরে যাই। আমি সব রিপোর্ট দেখে ফেলেছি। হাসনাত, তোমার কাছে না আমার একটাই চাওয়া, জানি এটা ঠিক না, কিন্তু তারপরও আমি না তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। আচ্ছা এই কথাটা কেন বলছো বলো তো? আমি জেনে গিয়েছি যে আমার ক্যান্সার। আমি তো বেশি দিন আর বাঁচবো না। আমি চাই আমার মৃত্যুর পর তুমি কাউকে বিয়ে না করো। আচ্ছা এটা কোনো কথার কথা হলো হ্যাঁ এই প্রসঙ্গটা কেন আসছে তোমার কিছুই হয়নি তুমি সুস্থ হয়ে যাবে আর মরার কথা তুমি বলো আমি আমি আগে মরবো আই উইশ তোমার 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 মরার আগে আমি প্রমিস করো আমাকে, আমাকে সত্যি করে বলো। তুমি ছাড়া আমার জন্য আর কেউ থাকবে না বলবে না। আচ্ছা নীলা আমারও তো ইচ্ছে করতে পারে আমার তো ইচ্ছে করতে পারে জীবনটাকে নতুন করে সাজে কি পারে না কেন আমার কথা উত্তর দিচ্ছ না কেন? আমি কি করে বলবো স্যার? আমি তোমার মধ্যে লিয়ানাকে খুঁজে পাই আমি যখন তোমাকে প্রথম দেখি মানে আমাদের অনুষ্ঠানে তখন তখন থেকে দূর থেকে তোমাকে দেখছিলাম আর লিয়ানার সাথে কি অদ্ভুত একটা মিল খুঁজে পাচ্ছিলাম সত্যি বলছি তখন বলতে পারিনি কিন্তু এখন বলছি। স্যার আপনি মানসিকভাবে একদম ঠিক নেই, আপনার শরীর খুব খারাপ, আপনি যান গিয়ে রেস্ট নিন, এ ব্যাপারে আমাদের পরে কথা হবে। আমার কথা আমার উত্তরটা তো জানা কে ওখানে এই ভিতরে যাও কি ব্যাপার এত রাতে তুমি এখানে? না স্যার এদিক দিয়ে যাচ্ছিলাম। এদিক দিয়ে যাচ্ছিলাম মানে এখানে কি তোমার? আচ্ছা তুমি সত্যি করে বলো তুমি এখানে চাকরি করতে এসেছো না অন্য কিছু? চলো কাল সকালে তুমি এখান থেকে চলে যাবে। স্যার আমার ভুল হয়ে গেছে, সরি। ভুল? তাতে আমার কি? আমি যা বলি তাই করি। কাল থেকে তুমি এখানে থাকবে না। স্যার ওনাকে কোনোভাবে মাফ করে দেওয়া তুমি চুপ করো। আমি যা বলেছি তাই। কাল সকালে ঘুম থেকে ওঠার আগে তোমার মুখ দেখতে চাই না।
নাও কফিটা নাও। স্যার আপনি আপনার কষ্ট করে কফি আনার কি দরকার ছিল? ইনফ্যাক্ট আমি কিছুই করিনি, কফি তো বানিয়েছে আইনল, আমি শুধু ফ্লাস্কে ঢেলে মগটা তোমার কাছে দিয়েছি। দাও একটা চুমুক দিয়ে দেখো কেমন হলো। ফ্যান্টাস্টিক। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলে খালি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলে খালি। স্যার আমি আপনাকে বলেছি না, আমি যখনই ম্যাডামের ছবিগুলোর দিকে তাকাই আমার মনে হয় ম্যাডাম আমাকে কিছু প্রশ্ন করছে যেগুলো উত্তর আমি জানি না। সেগুলো কি প্রশ্ন? সেগুলো কি শুনতে পাও? আমি যদি বলি আমি এই প্রশ্নগুলো শুনতে পাই? তোমরা না, তোমরা এই আর্টিস্টরা এত হেয়ারি করতে পারো। আচ্ছা প্রশ্নগুলি কি বলো তো? এই তো ম্যাডাম শেষের দিকটাতে কেমন ছিলেন, উনি কি করতেন, কি করতে চাইতেন, মৃত্যুর এত কাছাকাছি গিয়ে একটা মানুষ যার সব আছে, টাকা পয়সা যশ খ্যাতি, সে কি ভাবতো, কি করতে চাইতো? মার্চ মাস ছিল, সম্ভবত মিড মার্চ। আচ্ছা তুমি এই শরীরে বাইরে কি হয়ে যাবে? আজকে তোমার শরীরটা একটু ভালো, বাইরে গেলে তো আবার খারাপ করবে। আর ডাক্তার তোমাকে রোগীকে নিষেধ করেছে না? ডাক্তার কি বোঝে, কি জানে? শুধু জানে আমি ওষুধ খেলেই ঠিক হয়ে যাব, কিন্তু আমি কিসে ঠিক হবো সেটা তো আমিই জানি। কিছু তোমার ভালো হবে, তুমি কি জানো? তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি ভালো হয়ে যাব। জানো তুমি যতদিন আমার পাশে থাকবে আমি ততদিন বেঁচে থাকবো। জানো যাদের ক্যান্সার হয় তাদের কিন্তু একটা সুবিধাও আছে, তারা তাদের মৃত্যুটাকে খুব সুন্দর করে সাজাতে পারে। লিয়ানা, লিয়ানা, will you please stop it? না আমি চুপ থাকবো না, তুমি আমার কথাটা শোনো। আমারও কিছু স্বপ্ন আছে, তুমি কি আমার সেই স্বপ্নগুলো পূরণ করবে না বলো? হ্যাঁ আমি তো চাই তোমার স্বপ্ন পূরণ করতে, কিন্তু সেটা আমি একা না, তোমাকে সাথে নিয়ে পূরণ করতে চাই। সেটা তো সম্ভব না, আর এটা তুমিও জানো আমিও জানি। আমি চাই আমি যখন থাকবো না তুমি এমন একটি কাজ করো সেই কাজটি মনে করে মানুষ আমাকে ভালোবাসবে, আমার কাছে থাকবে, আর ওই কাজটির মধ্যেই শুধুমাত্র তুমি আমাকে খুঁজে পাবে। তার মানে এত বড় জায়গা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিল্পীদের জন্য রিলিফের জায়গা, এগুলো সব ম্যাডামের স্বপ্ন পূরণের জন্য, তাই তো? এক্স্যাক্টলি। লিয়ানা ওর বাবার যে সম্পত্তি পেয়েছে আমি চাই না তার একটা পয়সা নষ্ট হোক, আমি নিজেও ভোগ করতে চাই না। আমি চেয়েছি লিয়ানার স্বপ্ন পূরণ হোক। লিয়ানার স্বপ্ন তো আমারই স্বপ্ন, আর এই স্বপ্ন পূরণের জন্য আমি আজীবন কাজ করে যাব, আজীবন। স্যার আপনার গল্পের কিছু কিছু বিষয় আপনি বাদ দিয়ে যাচ্ছেন না? তোমাকে না আমি এখান থেকে চলে যেতে বলেছি? হ্যাঁ, আর আমি একবার যাকে বের করে দেই তাকে আর কখনো ঢুকতে দেই না। তুমি কেন এসেছো? কোন সাহসে তুমি এখানে এসেছো? স্যার সরি, কিছু মনে করবেন না, আমার সাহসটা আসলে সত্যের সাহস। আর আমি এখানে এসেছি সত্য উদ্ঘাটন করতে। সত্য? কিসের সত্য?
বলছি স্যার, বলছি। একটু অপেক্ষা করতে হবে যে। সরি, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। আর কি জানবো তোমার কাছ থেকে সত্য? তোমার মতো একটা স্টুপিড, একটা ফ্রডের কাছ থেকে সত্য জানতে হবে, তা আবার আমার ব্যাপারে? না না না, আমি বলছি এক্ষুনি তুমি এখান থেকে বের হয়ে যাও প্লিজ। সরি মিস্টার হাসনাত, আমি এখনই যেতে পারছি না। আমি আপনাকে কিছু কথা বলবো এবং আপনি মনোযোগ দিয়ে সেই কথাগুলো শুনবেন। আচ্ছা, তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম, তোমার যা কিছু বলার আছে সবকিছু বলে এখান থেকে বিদায় হও প্লিজ। মিস্টার হাসনাত, লিয়ানার মৃত্যুটা স্বাভাবিক দেখানো হয়েছিল, রাইট? এই এই দেখানো হয়েছে মানে? দেখানো হয়েছিল মানে এটা কি? লিয়ানা ক্যান্সার পেশেন্ট ছিল, তিলে 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 ওর মৃত্যু হয়েছে। নো 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 মিস্টার হাসনাত, গল্পটা আসলে এখানে শেষ হয়ে যায়নি। গল্পটা আসলে এখান থেকে শুরু হয়েছে। ওয়েল, আই নো ইউর ইন্টেনশন। তুমি যেটা নিয়ে আমাকে ব্লেম করতে যাচ্ছ সেটা আমি আগেই তোমাকে বলেছি। হ্যাঁ, লিয়ানা মারা গিয়েছে, ক্যান্সারে মারা গিয়েছে, তিলে তিলে মারা গিয়েছে, যেভাবে যেরকম সব ক্যান্সার পেশেন্ট মারা যায় সেভাবে। আবার প্লিজ মিস্টার হাসান, শাউট করবেন না। কুল কুল ডাউন প্লিজ। মিসেস লিয়ানা, উনি তিলে তিলে মারা গেছেন, আপনি শিওর তো? শিওর, অফকোর্স শিওর। শুধু আমি একা না, আমাদের ফ্যামিলি, ওর বাবা পর্যন্ত জানে। ঠিক আছে। হাফেজ, মিস্টার হাফেজ, একটু এদিকে আসুন। সালামালাইকুম স্যার। এই লোকটিকে আপনি নিশ্চয়ই চিনতে পেরেছেন। কে এ কে? স্যার আমি হাফিজ স্যার, আপনাদের এলাকার ডিসপেন্সারির কম্পাউন্ডার। হাফিজ? হাফিজ 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 কোনো হাফিজ কেন চিনি না। স্যার আপনি আমার না চিনলাম, আমি আপনার চিনি। হাফেজ, তুমি কি জানো সেটা বলে ফেলো। স্যার একদিন উনি আমারে ওনার বাসায় ডেকে নিয়ে গেল। স্যার আমি একটা সামান্য কম্পাউন্ডার স্যার। স্যার 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 আমি পাবো না স্যার, আমি গরিব মানুষ স্যার। স্যার আমার কিছু একটা হয়ে গেলে স্যার আমার বাবা মারে কে দেখবে স্যার? স্যার আমি পাবো না স্যার। স্যার তোমাকে তো বললাম তোমাকে কিছু করতে হবে না, কিছু পারতে হবে না, যা করার যা পারার আমি করবো। তোমাকে শুধু মেডিসিনটা আমাকে দিতে হবে। স্যার 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 আমি আমার পায়ে ধরে পড়ি স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার এগুলো আমার স্যার। দরকার হলে আরো পাবে। আমার কাজ হচ্ছে প্রতি মাসের 15 তারিখ ওই পার্টিকুলার মেডিসিনটা আমাকে দেয়া, তারপরে যা কিছু করার আমি করব। স্যার কেউ যেন না জানে স্যার। হ্যাঁ ভালো করে, হ্যাঁ তোমার জন্য কথাটা প্রযোজ্য, কেউ যেন না জানে। মিথ্যে কথা, আমি ওকে চিনি না, সব 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 মিথ্যে কথা, সব what rubbish। মিথ্যে বলছে? হ্যাঁ মিথ্যে বলছে, মিথ্যে বলছে, ও একটা মিথ্যেবাদী। লিয়ানার ক্যান্সার হয়েছিল ঠিকই, সে হয়তো আরো 2-3 বছর বাঁচতেও পারতো, কিন্তু আপনি তাকে 3 মাসের মধ্যে মেরে ফেলেছেন। আমি লিয়ানাকে মারতে যাব কেন? আর লিয়ানা তো অসুস্থই ছিল, তাই না? আমি তো জানতাম যে সে মারা যাবে, তাহলে 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 আমি কেন তাকে মারতে যাব? লিয়ানাকে মারার অনেক কারণ আছে মিস্টার হাসনাত। তার প্রধান কারণ হচ্ছে তাকে যত তাড়াতাড়ি মারতে পারবেন ঠিক তত তাড়াতাড়ি আপনি তার সমস্ত সম্পত্তির মালিক হতে পারবেন। ভুল, সব ভুল, এসব আমি কিচ্ছু মানি না, এসব সব মিথ্যে কথা। আমি তোমার কথা বিশ্বাস করবো কেন? তুমি কে যে তোমাকে আমার বিশ্বাস করতে হবে? তাহলে আমি আমার পরিচয়টা আগে বলছি। আমি ইন্সপেক্টর শাহাদাত হোসেন, স্পেশাল ব্রাঞ্চ। লীলা, লীলা তুমি একটা ফোন দাও তো। আমি নাম্বার বলছি, আইজি, পুলিশের আইজি আমার ফ্রেন্ড, ফোন দাও, আমি নাম্বার বলছি। আমি ওর নামে কমপ্লেন করবো। কি নাম বললে? শাহাদাত। কি ফোন দাও। মিস্টার হাসনাত, আই এম সরি।
আমি ফোন করতে পারবো না। কেন লীলা, তুমি 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 স্কাউন্ডারের কথা বিশ্বাস করলে? হ্যাঁ, আমি বিশ্বাস করছি, কারণ লাস্ট 2 বছর আমি নিজেও এই কেসটার সাথে ইনভলভ ছিলাম। আমি নিজেও একজন সিআইডি অফিসার। যে মিস্টার হাসনাত, আমরা দুজন একসাথেই আছি, একই ডিপার্টমেন্টে। গত 3 বছর ধরেই আমরা দুজন এই কেসটা নিয়ে স্টাডি করছি, কিন্তু কোনোভাবেই আপনাকে ধরতে পারছিলাম না, কোনোভাবেই না। হাতে 2-1টা প্রমাণ আটকে ছিল, কিন্তু এইবার বোধহয় আপনাকে ধরতে পেরেছি মিস্টার হাসনাত। প্রমাণ? কিসের প্রমাণ? হ্যাঁ, যেখানে যেখানে আমি লিয়ানাকে মারিনি সেখানে প্রমাণ? কিসের প্রমাণ? হ্যাঁ, আমাদের হাতে অনেক প্রমাণ আছে, একটা তো দিলাম। আপনি কি আরো প্রমাণ চান? ওকে, ঠিক আছে। মিস্টার সফদার, একটু আসবেন প্লিজ। সফদার, তুমি তুমি ওদের সাথে, তার মানে তোমার লোভ লোভ হয়েছে, লোভ। সফদার সাহেব, আপনি আপনার কথাগুলো প্লিজ বলে ফেলুন, যেটা আগেই আপনি আমাকে জানিয়েছেন, প্লিজ। জি, হায়দার সাহেব যখন জানতে পারলেন যে লিয়ানা ম্যাডামের ক্যান্সার হয়েছে, তখন উনি অনেক ভেঙে পড়লেন। আর তখন একদিন উনি আমাকে বাড়িতে ডেকে নিয়ে আসলেন। আপনারা তো ভেঙে পড়লে চলবে? আপনি ভেঙে পড়লে ম্যাডামের কি হবে? ম্যাডামও তো ভেঙে পড়বে। আপনার স্যার শক্ত হতে হবে স্যার। আমি কি পাপ করেছি আমি জানি না। আমার কোন পাপের শাস্তি হিসাবে আমি আমার মেয়েকে হারাচ্ছি আমি জানি না। আমি এখন পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত স্যার? আমি আমার সমস্ত সম্পত্তি দান করে দিতে চাই। আমার সব সব সম্পত্তি মানুষকে দিতে চাই। আমি যদি আমার মেয়েকে হারাই তাহলে সম্পত্তিতে আমার কি হবে? আমার সিদ্ধান্ত এটাই। স্যার আপনি একটু ভাবুন স্যার, এত টাকার সম্পত্তি, কম করে হলেও তো স্যার 100 কোটি টাকার উপরে সম্পত্তি হবে। আপনি সব সম্পত্তি দান করে দিবেন? আপনার নিজের জন্য কিছু রাখবেন না? আমি কিছুই রাখব না, আমি সব 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 দান করব। আপনি উইল তৈরি করুন, আমি 1 সপ্তাহের মধ্যে সাইন করব। ঠিক আছে স্যার। তারপর উনি আপনার সাথে কবে যোগাযোগ করলেন? একদিন চেম্বারে কাগজপত্র তৈরি করছি, হঠাৎ হাসনাত সাহেব এসে হাজির। আরে হাসনাত সাহেব যে, হ্যাঁ ফোন করলে তো আমি যেতাম। সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে দিই। না না, কোনো অসুবিধা নেই। উকিল সাহেব, আপনি কি একটু ফ্রি আছেন? হ্যাঁ বলুন না। আপনি যে কাগজপত্র তৈরি করছেন সেগুলো বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে মানে? বন্ধ করতে হবে মানে বন্ধ করতে হবে। আমার শ্বশুর যে রিলিফের মতো তার সমস্ত সম্পত্তি দান করে দিচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন? না বোঝার কি আছে উকিল সাহেব? আপনি কাগজপত্র তৈরি করবেন না, আমার শ্বশুর যখন জিজ্ঞেস করবে তখন বলবেন যে আপনি তৈরি করছেন, কিন্তু আপনি ইচ্ছে করে দেরি করবেন। এইটা কিভাবে সম্ভব? আমি কি করে হায়দার সাহেবের কথা অমান্য করব? সম্ভব না কেন? সম্ভব, সম্ভব। আচ্ছা, একটু একটু ভাবেন না, আপনার কত টাকা লাগবে? সব টাকা আমি আপনাকে দেব। ভেবে দেখেন, 100 কোটি টাকার সম্পত্তি, তার থেকে যদি আপনি 5 কোটি টাকাও পান, তাহলে আপনাকে কষ্ট করে ওকালতি করতে হবে বলেন? আপনি আরামে বসে খেতে পারবেন, আপনার বউ বাচ্চা, তাদের জন্য আমি তো কিছু করতেই পারি না। হাসনাত সাহেব, আই এম সরি, এটা আমার পক্ষে সম্ভব না। আপনি শুধু শুধু ইমোশনাল হচ্ছেন।
আপনি বুঝতে পারছেন না, আমার শ্বশুর হায়দার সাহেব ইমোশনালি তার সব কিছু দান করে দিচ্ছেন অযৌক্তিকভাবে, এবং এখন কারো কথা সে শুনবে না। এটা কি ঠিক? এটা ঠিক না, এটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু এখন তাহলে আমাদের কি করা উচিত? তাকে থামানো উচিত, তাতে যাতে ভালো হয় সেরকম কিছু করা উচিত, তাই না? আমি আপনি সিরিয়াসলি বলছি, আমি যা বলবো আপনি তাই শুনবেন। এখানে কিছু টাকা আছে, পরে গুনে দেখবেন। আচ্ছা, একটা কথা বলেন তো আমাকে, আপনি কাগজপত্র তৈরি করার আগে যদি আমার শ্বশুরের মৃত্যু হয়, হায়দার সাহেবের মৃত্যু হয়, তাহলে আপনার এই কাগজপত্রের মূল্য থাকবে? থাকবে? ও মাই গড, আপনি জানতেন যে উনি হায়দার সাহেবকে মেরে ফেলার প্ল্যান করছে? বিশ্বাস করুন ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, এগুলোর আমি কিচ্ছু জানি না। উনি যে টাকাগুলো দিয়েছিল সেটার আমি একটি টাকাও খরচ করিনি। আমি বরং উইলটি তৈরি করেছি। আপনি চাইলে আমি প্রমাণ করতে পারি, আমার কাছে উইলটি আছে। আপনি শুধু আমাকে এইটুকু বলেন, আপনি তখন এটা হায়দার সাহেবকে দিয়ে সাইন কেন করাননি? আহা নীলা, মিস্টার সফদার হায়দার চৌধুরীকে দিয়ে কিভাবে সাইন করাবেন? কারণ মিস্টার হাসনাত যেদিন সফদার সাহেবকে থ্রেট করেছেন, তার পরের দিনই তো হায়দার চৌধুরী মারা গিয়েছেন। তাই নাকি? হ্যাঁ তাই। আমি খুন করেছি? আমি আমার শ্বশুরকে খুন করেছি? এটা কি সম্ভব? এটা কি কখনো সম্ভব যে আমি একটা লোক তার শ্বশুরকে খুন করে ফেলবে? এটা কি সম্ভব? সম্ভব কি অসম্ভব, এটা সবচেয়ে বড় সাক্ষী কে জানেন? কে সবচেয়ে বড় সাক্ষীটা? কে? আইনল, আইনল ভাই একটু এদিকে আসেন। তুই আমার খেয়ে আমার পরে তুই? আমি আপনারটা খাইও নাই, আপনারটা পড়িও নাই। আমি হায়দার স্যারেরটা খাইছি, হায়দার স্যারেরটা পড়ছি। আপনি যেদিন রাতে হায়দার স্যারের লোক দিয়ে মারাইছেন, আমি নিজের চোখে সব দেখছি আড়াল থেকে। আমি কিচ্ছু কই নাই। আমি জানতাম আমি যদি পুলিশে কইতে যাই আপনি আমারও মারিয়ে ফেলাইবেন, তাই আমি শুধু অপেক্ষা করছি। আজ সুযোগ পাইছি, আজ আমি স্যারের সব কয়ে দিচ্ছি, সব। হায়দার সাহেবকে যেদিন খুন করা হয় সেদিন কি আপনি বাড়িতেই ছিলেন? স্যার, আমি বাড়িতে ছিলাম না। হাসনাত স্যার আমারে সকালে চলে যেতে কইছিল, কিন্তু স্যার আমার মন টানে নাই। আমি আবার সন্ধ্যায় আবার বাড়িতে ফিরে আসছি। তখন লিয়ানা কোথায় ছিল? আপা তো দোতলায় থাকতেন, আর স্যার থাকতেন নিচতলায়, আর আমি থাকতাম স্যারের পাশের রুমে। তারপর? আমি সেই দৃশ্য কোনোদিন ভুলবো না স্যার। স্যার, হায়দার স্যার প্রত্যেকদিন রাতে আমার সামনে এসে দাঁড়ায়, আমি ঘুমাইতে পারি না, আমি স্যার কিছুই কইতে পারি না স্যার।
আমি হাসনাত স্যার কিছুই কইতে পারি না স্যার। আনুল ভাই কাঁদবেন না প্লিজ। হাসনাত সাহেব, আমার শেষ চালটা ছিল দুটো গুটি, এক হচ্ছে নজু পাগলা, আর এক হচ্ছে আমাদের ইনফর্মার নয়ন। নয়ন, নয়ন, নজু পাগলা তুই? নীলা, বাকিটা তুমি বলো। হাসনাত সাহেব, নজু পাগলকে পাগল সাব্যস্ত করে আপনি তো ওনার সম্পত্তিগুলো কেড়ে নিয়েছেন, তাই না? আপনার শ্বশুর ওনাকে যে অল্প সম্পত্তি দিয়ে গিয়েছিল ওটা লোভ সামলাতে পারেননি, আর তাই আমরা নজুকে ব্যবহার করেছি আপনাকে ধরতে। আর ওর মৃত্যুর খবরটা আমরা আপনাকে জানাই জাস্ট প্যানিক করার জন্য, আর কিছু না। আসলে হাসনাত সাহেব, পৃথিবীতেই পাপের প্রায়শ্চিত্ত করে যেতে হয় মানুষের। পাপ কখনো কাউকে ছাড়ে না, কখনো না। আর আপনি তো আপনার সবচেয়ে কাছের মানুষগুলোর সাথে প্রতারণা করেছেন, যারা আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন, যে কিনা মৃত্যু পথযাত্রী ছিল। একটু ধৈর্য ধরতে পারেননি? না, আমি ধৈর্য দিতে পারিনি। আমি আমি লিয়ানাকে বিয়ে করেছিলাম ওর সম্পত্তির জন্য। আমি জানতাম লিয়ানা ক্যান্সার পেশেন্ট এবং একসময় ধীরে ধীরে ও মারা যাবে। আমি জানতাম, আর জানতাম যে সব সম্পত্তি আমার হবে। আমি আমি কাউকে খুন করতে চাইনি, আমি খুন করার মতো মানুষ না। কিন্তু যখন একদিন শুনলাম যে আমার শ্বশুর হায়দার চৌধুরী তার সমস্ত সম্পত্তি দান করে যাবেন, তখন আমার মাথা ঠিক থাকে না। আমি সিদ্ধান্ত নিই আমার শ্বশুরকে খুন করবো, হায়দার চৌধুরীকে খুন করবো। তারপর সিদ্ধান্ত নিই আমি আমার স্ত্রী লিয়ানাকে খুন করবো। তারপর সব সম্পত্তি আমার। আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি খুন করেছি। আইনল, ওনাকে ধরো, ওনাকে নিয়ে যাও। আমাদের ওসি সাহেব ওনার জন্য অপেক্ষা করছে। আমার সামর্থ্য থাকলে নীলা, তোমাকে ধন্যবাদ। তুমি এই কেসটা নিয়ে যে লেভেলে রিসার্চ করেছো, ও মাই গড। আচ্ছা, একটা কথা বলো তো, 5 বছর আগে রিজলভ হওয়া একটা কেস নিয়ে তুমি হঠাৎ মাথা ঘামালে কেন? আর এতগুলো মানুষকে তুমি কোথায় খুঁজে বের করলে, স্পেশালি উকিল আর কম্পাউন্ডারকে? কিছুই না, আমি লিয়ানার কেসটা যখন হাতে নেই তখন ওর প্রতি একটু একটু করে কিউরিওসিটি ডেভেলপ করতে থাকে, আর সেখান থেকেই আস্তে আস্তে আমি ইনভলভ হই, আর কিছুই না। প্রথমে আমিও বুঝতে পারিনি যে এখানে এতগুলো মার্ডার আছে। কি ব্যাপার, ওনার কি হয়েছে? স্যার, আমরা ওনাকে ধরে নিয়ে আসলাম, তারপর উনি আমার পারমিশন নিয়ে রুমে ঢুকলেন। এখন এসে দেখি এভাবে পড়ে আছে। স্যার, আমি যতটুকু জানি উনি হার্টের পেশেন্ট ছিলেন, তো আজকের এই ঝামেলার কারণে হয়তো উনি মানসিক চাপ। আমি 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 জানি। আপনি একটু পাসটা দেখুন তো।
জি স্যার। স্যার উনি আর নাই স্যার। স্যার দেরি না করে ডেড বডি নিয়ে মুভ করা উচিত। ঠিক আছে, সেই ব্যবস্থাই করুন। জি স্যার। উনি যে হার্টের পেশেন্ট ছিল ব্যাপারটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। এই ইনফরমেশনটা আমার মাথায়ও ছিল না, থাকলে তোমাকে আমি এত প্রেশার দিতাম না। এখন আবার কি, যা হওয়ার তো হয়েই গেছে। কিন্তু জানোই মন, আমার কিন্তু ওনাকে এতটা লোভী মনে হয়নি। কেন শুনি এরকম করলো? লোকটা অনেক চেয়েছিল, অনেক বেশি, অনেক অনেক, কিন্তু এতটা পেতে হলে যতটা বুদ্ধি লাগে তা হয়তো তার ছিল না। উচ্চাকাঙ্ক্ষা ছিল, কিন্তু আকাশ ছুঁতে হলে যতটা প্রস্তুতি তার দরকার ততটা প্রস্তুতি তার ছিল না। আর এসব থাকলে তো অনেকের মতো পার পেয়ে যেত। সরি সরি মিস্টার হাসনাত, ভেরি ঠিক আছে, চলো নীলা।